বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলুন আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের মূল ক্লাস শুরুর আগে গতকালের যে ওরিয়েন্টেশন ক্লাসটা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আমাদের কোর্স সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়া হয়েছিল, সেই অংশটা আরেকবার একটু সংক্ষেপে আলোচনা করছি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো ডেমো ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাসে কি কি বিষয়ে আলোচনা হয়েছিল গতকাল? সেখানে আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি ছিল, আরবি ভাষা আমরা কেন শিখবো, কতটুকু শিখবো, কিভাবে শিখবো, এই বিষয়ে একটা আলোচনা হয়েছে। এই কোর্স সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ যেই কোর্সের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে একত্র হয়েছেন, সেই কোর্স সম্পর্কে বিস্তারিত। আপনার আরবি ভাষার প্রথম ক্লাস, এটা ইনশাল্লাহ এই ওরিয়েন্টেশনের পরেই এটার কার্যক্রম করবো ইনশাল্লাহ। এই কোর্সটি কি আপনার করা উচিত, এই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা, এবং শেষে প্রশ্নোত্তর ও ক্লাস ফিডব্যাক। তো প্রথমেই পরিচিতি হিসেবে সংক্ষেপে বলে নেই আমাদের প্রতিষ্ঠান, আমাদের যেই অনলাইন ইনস্টিটিউট, প্রতিষ্ঠাকাল 2024 ইন মোতাবেক 1446 হিজরি। আমাদের ইনস্টিটিউট একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে পরিমাণ নয় বরং শিক্ষার মানের ক্ষেত্রটাতে প্রাধান্য দেওয়া হয়। আমাদের ভীষণ হলো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যারা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত, তাদের জন্য মানসম্মত দিনী শিক্ষা নিশ্চিত করা। প্রতিষ্ঠার পর থেকে গত 1.5 বছরে আমরা আমাদের সাজানো অনলাইন ক্লাসের মাধ্যমে 500-রও বেশি ভাই বোনকে সফলভাবে আরবি ভাষা শিক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ। তারা ছিলেন বিভিন্ন পেশা ও ভিন্ন ভিন্ন সেক্টরের ভাই বোন। কেউ স্কুল কলেজ শিক্ষার্থী ও শিক্ষক, এমনকি কেউ বা মাদ্রাসা শিক্ষার্থী ও শিক্ষক, এবং অন্যান্য। আমাদের এই অনলাইন যে কার্যক্রম, এটার সাথে অনেকেই যুক্ত আছেন। মাদ্রাসা কেন্দ্রিক যারা আছেন তারা তো আছেনই, এর পাশাপাশি জেনারেল ভাই বোনেরাও অনেকেই যুক্ত হয়ে ইতিমধ্যে ইস্তেফাদা হাসিল করেছেন। তো শুরুতেই বললাম যে এখানে আহ পরিমাণ নয় বরং শিক্ষার মানের ক্ষেত্রটাতে প্রাধান্য দেওয়া হয়। খুব বেশি একদম পড়িয়ে দেয়া এমন না। একজন শিক্ষার্থীকে যতটুকুই পড়ানো হয়, সেটা যেন তিনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ভালোভাবে ধারণ করতে পারেন, সেই মেহনতটাকে আমরা বেশি প্রাধান্য দিই। তো এইভাবেই আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি। এরপর আরবি ভাষা আমরা কেন শিখবো, কিভাবে ও কতটুকু শিখবো, এই সম্পর্কে একটা ছোট্ট আলোচনা এখানে করি। এখানে দেখুন, 3টা কোর্স মডিউল পেশ করা আছে। মানে আমাদের দেশে আরবি ভাষা শিক্ষা কেন্দ্রের যে সকল কোর্সগুলো অনুষ্ঠিত হয়, সাধারণত এই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ক্যাটাগরিগুলো কি কি? এক, ফর কনভারসেশন, শুধু কিছু কথোপকথন শেখা। এই ধরনের কোর্সগুলোর মেয়াদ হয় সাধারণত 2 থেকে 3 মাস। এখানে কি করা হয়? শব্দার্থ মুখস্থ ও বাক্য গঠন প্রক্রিয়া জানা, প্রচুর শ্রবণ করা ও বলার চর্চা করা, 400 থেকে 500 শব্দ ও ক্রিয়া মুখস্থ করা। অর্থাৎ কিছু বাক্য মুখস্থ করিয়ে দেওয়া হয়, আরো কিছু শব্দার্থ শেখানো হয়, সেগুলো দিয়ে বাক্য কিভাবে বলতে হবে কিছু শিখিয়ে দেওয়া হয়, এরকম কিছু নিয়ম কানুন শিখিয়ে দেওয়া হয়, বাস এতটুকুই। তো কনভারসেশনের জন্য এটা কারা করেন? বিশেষ করে এটা বেশিরভাগই করেন হচ্ছে কর্মজীবী মানুষেরা, যাদের কর্মক্ষেত্রে আরবি ভাষাটা প্রয়োজন। যেমন বিশেষ করে প্রবাসীরা, মিডল ইস্টে যারা থাকেন, তারা এই ধরনের কোর্সগুলো করেন। তো এখানে শুধু কর্মক্ষেত্রে বা যেই প্রয়োজনের উদ্দেশ্যে কোর্সে যুক্ত হওয়া, ওই প্রয়োজনকে সামনে রেখে কিছু বাক্য মুখস্থ করানো এবং কিছু শব্দ শিখিয়ে দেওয়া হয়, এবং কিভাবে বাক্য গঠন করতে হবে এই সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়। আরেকটা ক্যাটাগরি হচ্ছে 2, কোরআনিক আন্ডারস্ট্যান্ডিং, কোরআন বোঝার জন্য। কোরআন কেন্দ্রিক কিছু আরবি ভাষা শিক্ষা কোর্স। এই কোর্সগুলোর মেয়াদ হয় সাধারণত 5 থেকে 6 মাস। এখানে কি করানো হয়? কোরআনিক অভিধান মুখস্থ করা, ব্যাকরণের প্রাথমিক জ্ঞান জানা, অন্তত 1000 থেকে 1500 মূল শব্দ মুখস্থ করা। যেহেতু কোর্সটা কোরআন রিলেটেড, এই জন্য সেখানে কি করা হয়? কোরআন কেন্দ্রিক কিছু অভিধান আছে, সেগুলো পড়ানো হয়, সেখান থেকে শব্দ মুখস্থ করানো হয়। আর কোরআন বুঝতে হলে ব্যাকরণের প্রয়োজন আছে, তো সেখানে নাহু সরফের কিছু প্রাথমিক জ্ঞান তাদের মাঝে বিতরণ করা হয়। এরপর কোরআনে যে সকল শব্দ আছে, এরকম 1000 থেকে 1500 শব্দ মুখস্থ করিয়ে দেওয়া হয়, যাতে তিনি যখন কোনো আয়াত পড়বেন, আয়াতের কোনো একটা শব্দ, কোনো একটা ক্রিয়ার অর্থটা তিনি বুঝতে পারেন। তো এইভাবে এই কোর্সগুলো পরিচালিত হয়। আরেকটা হচ্ছে 3 নম্বর ধাপ, সেটা হচ্ছে বিগিনিং টু হায়ার, একদম প্রাথমিক লেভেল থেকে উচ্চতর আরবি ভাষা শেখা।
এটা হচ্ছে ভাষা শিক্ষা কোর্স। প্রথম যেই দুইটা বলা হলো এটা কিন্তু মানে ভাষা শিক্ষা ঠিক আছে, কিন্তু দুইটার কিন্তু পরিধি খুবই সীমিত। কনভারসেশন সেটা শুধু কিছু কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ। তারপরে কোরআনিক আন্ডারস্ট্যান্ডিং যেটা, এটাও শুধু কোরআন রিলেটেড কিছু শব্দ, কিছু ফেল, কিছু ক্রিয়া মুখস্থ করানো। আর আরেকটা হচ্ছে বিগিনিং টু হায়ার, ভাষাটাকে ভাষার মতো শেখা একদম শুরু থেকে। যেমন আমরা একদম ছোটবেলায় যখন বাংলা শেখা শুরু করেছি, একদম শুরু থেকে কিভাবে শুরু করেছি, ঠিক সেইভাবে আরবি ভাষাটাকেও একদম শুরু থেকে শুরু করা। এখানে কি করা হবে, এর মেয়াদকাল ধরা হয়েছে 12 মাস। আসলে একটা ভাষা শেখার জন্য তো দীর্ঘ সময়ের প্রয়োজন, এত অল্প সময় হয় না। তারপর যারা ভাষা নিয়ে কাজ করেন, ভাষাবিদ, তাদের একটা মত হচ্ছে, একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন যে কেউ যদি 12 মাস অর্থাৎ 1 বছর একটা ভাষা নিয়ে ভালোভাবে মেহনত করে কাজ করে, তাহলে এই 12 মাসে অন্তত একটা ভালো পরিমাণ ভাষার একটা দখল তার চলে আসা। তো এই বিষয়টাকে সামনে রেখেই 12 মাসে একটা মেয়াদ ধরা হয়েছে। এখন এই 12 মাসে কি কি করানো হয়: পরিকল্পিত ও ধারাবাহিক পাঠ্যক্রমে পড়া, নিয়মিত প্রায়োগিক অনুশীলন, হাতের লেখা জানা ও আরবি লিখতে পারা, পর্যায়ক্রমে সারফ, তারপর নাহু শেখা, 2 থেকে 2,500 শব্দ মুখস্থ করা। তো এটার জন্য, এই 12 মাসের জন্য আলাদা পরিকল্পিত এবং ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রেখে একটা পাঠ্য সিলেবাস আছে, সেটাকে অনুসরণ করা হয়। নিয়মিত প্রায়োগিক অনুশীলন করা হয়, যা কিছু শেখানো হচ্ছে সেটার ক্লাসের পরেও কি করানো হচ্ছে, অনুশীলন করা হচ্ছে। হাতের লেখা জানা ও আরবি লিখতে পারা, কিছু বলতে পারা, পড়তে পারা, পাশাপাশি লিখতে পারা, এটাও একটা বড় যোগ্যতা, এটার পিছনেও মেহনত। পর্যায়ক্রমে সরফ, তারপর নাহু শেখা। আরবি ভাষার ব্যাকরণটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সরফ, একটা হচ্ছে নাহু। তো পর্যায়ক্রমে প্রথমে সরফ, তারপর নাহু শেখা। তারপর 2 থেকে 2,500 শব্দ মুখস্থ করা। অর্থাৎ পুরো বছরে এই 12 মাসে কি করা হয়, মানে আমাদের যত ধরনের শব্দ প্রয়োজন হয় ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, এই বিষয়বস্তুগুলোকে সামনে রেখে প্রায় 2 থেকে 2,500 শব্দ মুখস্থ করানো হয়। এবং সেই অনুযায়ী কিভাবে আরবিতে কথোপকথন, আরবি সুন্দরভাবে পড়তে পারা, নির্ভুলভাবে পড়তে পারা, লিখতে পারা, এই বিষয়ের উপর অনুশীলন হয়। তো এই 3 ক্যাটাগরিতে আমাদের দেশের যেই আরবি ভাষা শিক্ষা কেন্দ্রিক কার্যক্রমগুলো আছে এইভাবেই পরিচালিত হয়। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে মানে আমরা কোন কোর্সটা করাবো, কোন কোর্সটা নিয়ে এখানে আমরা আলোচনা করছি সেটা আপনারা বুঝতে পারেন। সেটা হচ্ছে বিগিনিং টু হায়ার। এখানে আমরা শুধু কিছু কথোপকথন শিখিয়ে দেয়া বা কোরআন রিলেটেড কিছু শব্দ, কিছু আয়াতের শব্দ অর্থ মুখস্থ করিয়ে দেয়া, এমন না। আমরা এখানে আরবি ভাষাটাকে একদম শুরু থেকে শেখাই, যাতে একজন শিক্ষার্থী আরবি নির্ভুলভাবে বলতে পারে, পড়তে পারে। তিনি যখন নির্ভুলভাবে পড়তে পারবেন, সেটা নিজের কথার মধ্যে নিয়ে আসতে পারবেন, তখন তিনি অটোমেটিক কনভারসেশনও করতে পারবেন, কোরআন বুঝবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, হাদিস পড়বেন, হাদিস বুঝবেন। এই পরিমাণ দক্ষতা তার অর্জিত হবে ইনশাআল্লাহ। এখন এখানে আরেকটা কথা আছে, সেটা একটু পরে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, একটা বিষয় এখানে দেখুন, কথা ছিল 2 থেকে 2,500 শব্দ মুখস্থ করা, এখানে লেখা আছে প্রথম বর্ষ। প্রথম বর্ষ এটা কেন লেখা হলো? আমরা যে কোর্সটা করাই, যে কোর্সের আদলে আমাদের মানে এই কার্যক্রমটা পরিচালিত হয়, সেটা সারা বাংলাদেশে মাদানী নেসাব নামে পরিচিত। আপনারা যারা মাদ্রাসা সংশ্লিষ্ট আছেন, তারা আশা করি মাদানী নেসাবের সাথে পরিচিত। বাংলাদেশের খুবই প্রসিদ্ধ এবং খুবই সুপরিচিত একটা পাঠ্য সিলেবাস, মাদানী নেসাব। তো এটা তো একটা ধারাবাহিক আলেম কোর্স। তো সেটার প্রথম বর্ষ যেটা, এটা হচ্ছে শুধু আরবি ভাষার উপর ভিত্তি করে। তো আমরা সেই সিলেবাসটাকে নিয়েছি, সেই সিলেবাসের আলোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি। এই জন্য এখানে বলা হচ্ছে প্রথম বর্ষ। এখন এই যে মাদানী নেসাব, এই মাদানী নেসাবের 3টা বড় লক্ষ্য আছে। মাদানী নেসাবের কার্যক্রম 3টা বড় লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হয়। সেই 3টা লক্ষ্য কি: ব্যাকরণ বিমুখ, অনুশীলন নির্ভর, ধারাবাহিক। এখন একটা কথা আসতে পারে যে ব্যাকরণ বিমুখ, এটা আবার কেমন কথা? কারণ যে কোনো জায়গায় আরবি ভাষা শিখতে গেলে প্রথমে কি করানো হয়, আরবির ব্যাকরণ শেখানো হয়। সেখানে এখানে বলা হচ্ছে ব্যাকরণ বিমুখ। তো এই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা হবে, কিন্তু এটা মনে রাখুন যে মাদানী নেসাবের
কার্যক্রম এটা মানে ব্যাকরণের তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু প্রথম ধাপেই ব্যাকরণ না, বরং অনুশীলন নির্ভর প্রায়োগিক অনুশীলনের মাধ্যমে ভাষাটা শিক্ষা দেওয়া হয় এবং ধারাবাহিকতা লক্ষ্য রেখে। একজন শিক্ষার্থী তিনি যখন শুরু করছেন প্রাথমিক লেভেলের, তিনি তিনি কতটুকু বুঝতে পারবেন, কতটুকু ধারণ করতে পারবেন, সেই অনুযায়ী তাকে তার সামনে পেশ করা। 1 মাস অতিবাহিত হলে 1 মাস পরে তিনি কতটুকু যোগ্যতা অর্জন করেছেন, এরপর তিনি কতটুকু ধারণ করতে পারবেন, সেই অনুযায়ী তার সামনে পেশ করা। এই 3টা বড় লক্ষ্যকে সামনে রেখে মাদার তার কার্যক্রম পরিচালনা করে আসছেন। এখন এই কোর্স সম্পর্কে বিস্তারিত, এই যে 1 বছর মেয়াদী একটা কোর্স, 1 বছর মেয়াদী এই কোর্সটা কিভাবে পরিচালিত হবে, তো এই সম্পর্কে আমরা একটু জানি। প্রথমেই জানি মাদানী নিসাব কি। এই যে বললাম যে মাদানী নিসাব প্রথম বর্ষ, মাদানী নিসাবটা আসলে কি? আমাদের দেশে তো একটা শিক্ষা ব্যবস্থা চালু আছে, তো এর বাইরে আবার এই মাদানী নিসাব কেন, কি জন্য এর প্রয়োজনীয়তা দেখা দিল? মাদানী নিসাব কি এটা আমরা জানবো। সিলেবাস ও কারিকুলাম, কোর্সের পরিকল্পনা, ব্যবস্থাপনা সমূহ, কার্যক্রমের সময়সূচি, কোর্স ফি ও পেমেন্ট পদ্ধতি। তো চলুন সংক্ষেপে আমরা জানি মাদানী নিসাবটা মূলত কি। প্রায় 40 বছর আগে 1980 বা 85 সালের দিকে মাদানী নিসাবের প্রতিষ্ঠাতা আমাদের উস্তাজ মোহতারাম আদিব হুজুর হজরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম লক্ষ্য করলেন যে মাদ্রাসায় আরবি ভাষা শেখার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তা শিক্ষার্থীদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। কারণ তখন কওমি মাদ্রাসাগুলোতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কারিকুলাম অনুযায়ী আরবি ভাষা শেখানো হতো। যেহেতু দেওবন্দের স্থানীয় ভাষা উর্দু, তাই আরবি ভাষা শেখার জন্য তারা উর্দুকে মূল মাধ্যম হিসেবে গ্রহণ করে। কিন্তু দারুল উলুম দেওবন্দের ওই সিলেবাসটি বাংলাদেশে প্রয়োগ করাতে আমাদেরকে প্রথমে উর্দু ভাষা শিখতে হয়, তারপর আরবি ভাষা শেখার জন্য উর্দু ভাষাকে মাধ্যম হিসেবে গ্রহণ করতে হয়। একজন বাংলা ভাষাভাষী শিক্ষার্থীর জন্য এটি অনেক কঠিন, অনেক সময় ও শ্রম ব্যয় হচ্ছে, কিন্তু আরবি ভাষায় সাধারণ দক্ষতা অর্জন হচ্ছে না, এবং কোরআন হাদিসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বছরের পর বছর কষ্ট করতে হচ্ছে। আদিব হুজুর মনে করেন এই সিলেবাসের আরো একটি দুর্বলতা এই যে এখানে ভাষার অঙ্গনে প্রবেশ করা হয় ব্যাকরণ তথা নাহব সরফের মাধ্যমে, অথচ ভাষা শিক্ষার সবচেয়ে সহজ ও কার্যকর পদ্ধতি হলো ব্যাকরণ ছাড়া শুধু ব্যবহারিক উপায়ে ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা। কারণ একটি শিশু যখন কথা বলা শুরু করে সে ব্যাকরণের মাধ্যমে ভাষা শেখে না, বরং প্রথমে শ্রবণ করে, তারপর মুখে বলে, তারপর দেখে পড়ে, অতঃপর হাতে লেখা শুরু করে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমাদের দেশের মাদারিসা কওমিয়া গুলো আহ ভারতে অবস্থিত, দারুল উলুম দেওবন্দের কারিকুলাম অনুযায়ী পরিচালিত হয়, তো সেখানে আরবি ভাষা শেখার জন্য যে সিলেবাস প্রণয়ন করা হয়েছিল হুবহু সেই সিলেবাসটা আমাদের এখানে প্রয়োগ করা হয়েছে। তো দেওবন্দ যে এলাকা, সেখানে স্থানীয় ভাষা হচ্ছে উর্দু, তো তারা উর্দুকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আরবি ভাষা শেখা শুরু করেছে। তো সেই নিয়মটা যখন আমাদের দেশে প্রয়োগ করা হচ্ছে একজন বাংলা ভাষাভাষী শিক্ষার্থীর সামনে, তখন একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ তিনি শিখবেন আরবি, তো আরবি শেখার যে মাধ্যম সেটা হচ্ছে উর্দু। তো একজন বাংলা ভাষাভাষী শিক্ষার্থী, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী, তিনি তো বাংলার, আসলে বাংলা তো তিনি বলতে পারেন, পড়তে পারেন, কিন্তু বাংলার জ্ঞানই তো তার অতটা অর্জিত হয়নি। তো এর মধ্য দিয়ে আরো 2টা ভাষা তার উপর এসে পড়েছে, একটা উর্দু একটা আরবি। তো এটা একজন শিক্ষার্থীর জন্য অনেক কষ্টকর বিষয়, অনেক সময় ব্যয়ের বিষয়। তো দেখা যায় অনেক সময় ব্যয় হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত যেই যোগ্যতা অর্জিত হওয়ার কথা সেটা অর্জিত হচ্ছে না। আবার আদিব হুজুরের আরেকটা থিওরি হচ্ছে, এটা শুধু আদিব হুজুরের থিওরি না, এটা ভাষাবিদ যারা তাদেরও মত, যে ভাষার শুরুতেই ভাষার ব্যাকরণ না, প্রথমে প্রায়োগিক উপায়ে ভাষা শেখা, তারপর ধীরে ধীরে কি করা, ভাষার ব্যাকরণ শেখা। তো আদিব হুজুর তখনই সিদ্ধান্ত নেন যে আরবি ভাষা শেখানোর এই পদ্ধতিটিতে তিনি একটি ব্যাপক সংস্কার আনবেন, যেন পরবর্তী শিক্ষার্থীরা সঠিক পথে অগ্রসর হতে পারে, যেন তারা মাতৃভাষার মাধ্যমে এবং সহজতম পদ্ধতিতে আরবি ভাষাটি শিখতে পারে। তিনি মনে করেন যদি আমাদের মাতৃভাষা বাংলা আরবি ভাষা শেখার মাধ্যম হয়, তাহলে শিক্ষার্থীরা অতি সহজে ও দ্রুততার সাথে আরবি ভাষাটি শিখতে পারবে। মাতৃভাষা ব্যবহার করলে ভাষার প্রতি শিক্ষার্থীদের সম্পর্ক হবে সহজ, এবং এবং তারা ব্যাকরণের কঠিন নিয়মের দিকে না গিয়ে সরাসরি ভাষার ব্যবহারিক দিক নিয়ে কাজ করতে পারবে। এই চিন্তা থেকেই 1989 সালে মাদানী নিসাবের পথ চলা শুরু হয়, যেখানে বাংলা ভাষাকে ভিত্তি করে আরবি ভাষাটি শেখানো হয়। মাতৃভাষা নির্ভরশীল ভাষা শেখার এই পদ্ধতি শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন করে দেয়। প্রথমে তারা মাতৃভাষার মাধ্যমে আরবি ভাষাটি বলতে ও লিখতে শিখে, তারপর পর্যায়ক্রমে ব্যাকরণ শেখে এবং ভাষা জ্ঞানকে আরো সুসংহত করে। বিজ্ঞান ও ভাষাবিজ্ঞানের মত অনুযায়ী কোনো ভাষা শেখার শুরুতেই নিয়ম কানুন নয়,
বরং প্রথমে সে ভাষায় বলতে ও লিখতে শেখা, তারপর নিয়মকানুন ও ব্যাকরণ শেখা। আজ মাদানী নিসাব শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশে এই শিক্ষা কারিকুলাম ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিগত 40 বছর ধরে মাদানী নিসাবের এই কারিকুলাম বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা শেখার একটি সহজ ও কার্যকর পদ্ধতি হিসেবে প্রমাণিত হয়েছে। তো এই হচ্ছে সংক্ষেপে মাদানী নিসাবের পরিচয়। মাদানী নিসাবের যাত্রা কিভাবে শুরু, থেকে আসলে কোন চিন্তা থেকে মাদানী নিসাবের প্রতিষ্ঠা, এই বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দেয়া হলো। এরপর আসুন মাদানী নিসাবের এই যে প্রথম বর্ষ, মানে যেটা আরবি ভাষা শেখার ভিত্তি করার বর্ষ, এই বর্ষের সিলেবাস ও কারিকুলাম এখানে কি কি আছে। এখানে প্রথমেই আছে একটি কিতাব এসো আরবি শিখি। আশা করি এই কিতাবটার সাথে আপনারা পরিচিত। এটা বাংলাদেশের আহ মাদ্রাসা শিক্ষার্থী বলি বা জেনারেল বলি, সকলের মাঝে অনেক গ্রহণযোগ্য একটা কিতাব। তো এসো আরবি শিখি এটা 3 খণ্ডের একটি কিতাব। এর পাশাপাশি আছে এসো সারফ শিখি, এটা ব্যাকরণের প্রাথমিক লেভেলের একটি কিতাব। এরপর আছে আত-তামরিনুল কিতাবিয়্যু, তামরিন, এটা অনুশীলনের একটা কিতাব। এসো আরবি শিখির যে বিষয়বস্তু তার উপর বিস্তর অনুশীলনের জন্য সহযোগী একটা কিতাব। সর্বশেষ হচ্ছে কসসুন নাবিন লিল আতফাল, এটা হচ্ছে আরবি ভাষা সাহিত্যের প্রাথমিক লেভেলের একটি কিতাব। তো এই হচ্ছে, এটি মাদানী নিসাবের মূল প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনায় পড়ানো হয়। অর্থাৎ মাদানী নিসাবের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম, উনি আমাদের আদিব হুজুর, ওনার প্রতিষ্ঠিত যে মাদ্রাসা, ওইখানে মাদানী নিসাব প্রথম বর্ষে এই সিলেবাস অনুযায়ী পড়ানো হয়, মানে এই সিলেবাস নির্ধারণ করা হয়েছে। আমরা হুবহু সেই সিলেবাসটা ফলো করে আমাদের কার্যক্রম পরিচালনা করি। এরপর আসুন কোর্সের পরিকল্পনা। সময়সীমা 12 মাস, শুরুতেই বলা হয়েছে। এই 12 মাসকে আমরা কিভাবে সাজিয়েছি। প্রথম 2 মাস আমরা এসো আরবি শিখি কিতাবটি পড়ব এবং পাশাপাশি আলিফ বা তা সা থেকে আরবি হাতে লেখা শিখব। কিতাব তো এখানে 4টার কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে সাজানো হয়েছে, একসাথে কি 4টা শুরু হবে? না, ধাপে ধাপে। প্রথম 2 মাস শুধু এসো আরবি শিখি কিতাবটি পড়া হবে, পাশাপাশি আলিফ বা তা সা থেকে আরবি হাতের লেখা শেখা হবে। 2 2 মাস পর আমরা আত-তামরিন কিতাবটি শুরু করব। এখানে এই যে তৃতীয় ডান দিকের 2 নম্বর কিতাব, যেটা একটু আগে বলেছিলাম যে এটা একটা অনুশীলনের কিতাব। তো 2 মাস পর আত-তামরিন কিতাবটি শুরু করব, যেখানে আমরা শিখবো আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি করার পদ্ধতি। পাশাপাশি শিখবো কিভাবে আমরা নিজ থেকে আরবি প্রবন্ধ রচনা করব। এরপর 3, প্রথম এই 2টি কিতাব আমরা 6 মাসের মধ্যে সমাপ্ত করব ইনশাআল্লাহ। তারপর আমাদের অর্ধভাষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে যদিও বলা হয়েছে 6 মাসের মধ্যে 2টা কিতাব, মানে এসো আরবি শিখি এবং তামরিন শেষ হবে, কিন্তু মূলত এখানে তামরিন শেষ হবে, এসো আরবি শিখি শেষ হবে না। এসো আরবি শিখি 3 খণ্ডের একটি কিতাব, তো এটার সিলেবাসটা একটু বড়। তো একটা প্রথম 6 মাসে তামরিন এবং এসো আরবি শিখির একটা নির্ধারিত পরিমাণ শেষ হবে, নির্দিষ্ট পরিমাণ শেষ হবে। এরপরে 4, এরপর আমরা শুরু করব এসো সরফ শিখি নামক কিতাবটি। সপ্তম মাস থেকে সরফ শিখি ব্যাকরণের যে কিতাবটা আছে সেটা শুরু হবে। এই কিতাবটি 3 মাসের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। এসো আরবি শিখি চলতে থাকবে। 5, দশম মাসে শুরু করব কসসুন নাবিন কিতাবটি, আরবি ভাষা সাহিত্যের প্রাথমিক লেভেলের যে কিতাবের কথা বলা হলো। এই যে এখানে ডান দিকের প্রথম কিতাবটা, এটা যেটা একদম সম্পূর্ণ আরবিতে। তো দশম মাসে কসসুন নাবিন কিতাবটি শুরু হবে। এসো আরবি শিখি ও কসসুন নাবিন কিতাব দুটি 12তম মাসে একসাথে সমাপ্ত হবে। এরপর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এসো আরবি শিখি কিতাবটা ধাপে ধাপে পুরো বছর ব্যাপী চলবে। আর এর সাথে সহযোগী হিসেবে প্রথম 6 মাস তামরিন কিতাবটা থাকবে, পরের 3 মাস সরফ শিখি এবং পরের 3 মাস কসসুন নাবিন লিল আতফাল প্রথম খণ্ড থাকবে। এই হচ্ছে কোর্সের পরিকল্পনা, 12 মাস। এখন একটা বিষয় আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। সেটা একটু আগেই বলেছিলাম, যখন আমাদের কোর্সের এই যে বিগিনিং টু হায়ার এখানে আলোচনা করেছিলাম, বলেছিলাম একটু কথা আছে। সেটা হচ্ছে আপনারা যারা এখানে সাড়া দিয়ে যুক্ত হয়েছেন, আমাদের যে গ্রুপটা আছে সেখানে দেখবেন যে লেখা আছে 6 মাস ব্যাপী। তো সেখানে তো উল্লেখ ছিল 6 মাসের কথা, এখানে 12 মাসের কথা উল্লেখ করা হলো। তো এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। আমাদের যে কোর্স পরিকল্পনা এটা মূলত 12 মাসেরই, কিন্তু এটাকে আমরা 6 মাসের একটা কাঠামোতে তৈরি করেছি। 12 মাস এটা করতে পারা খুবই মানে লাভজনক এবং খুবই উপকারী। কিন্তু দেখা যায় আমাদের কোর্সগুলোতে যারা যুক্ত হয় অধিকাংশই কর্মজীবী মানুষ বা
শিক্ষার্থী মাদ্রাসার হতে পারে, জেনারেল হতে পারে। তো মূল যে কাজ, সেটা কর্মস্থল হোক বা লেখাপড়া হোক, সেগুলোর পাশাপাশি পুরো 1 বছর ব্যাপী আবার এটা কন্টিনিউ করা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য আমরা 6 মাসের একটা রূপরেখা তৈরি করেছি। এই যে 1 বছর মেয়াদী যে কোর্সটা আছে, এটাকে আমরা 6 মাসের একটা রূপ দিয়েছি। এখন 6 মাসের রূপ দিলাম, তো এখানে কি আমরা পরিমাণে কম পড়বো? না, কম পড়বো না। এখানে একটা বিষয় একটু আগে আলোচনা করেছিলাম যে 3টা বড় লক্ষ্য। এর মধ্যে প্রথমে ছিল ব্যাকরণ বিমুখ, তারপর ছিল অনুশীলন নির্ভর। অর্থাৎ অনুশীলনের উপর খুব বেশি জোর দেওয়া হয়েছে, যার কারণে এসো আরবি শিখি, এটা হচ্ছে মূল কিতাব। এর মধ্যে মূল বিষয়বস্তু আছে, পাশাপাশি সেগুলোর উপর অনুশীলন আছে। আবার এইটার বিষয়বস্তুকে আরো ভালোভাবে আয়ত্তের জন্য সহায়ক আরেকটা কিতাব, তামরিন, যেটা পুরোটাই শুধু অনুশীলন, একটা কিতাব যোগ করা হয়েছিল। তো এইখানে আমরা যেটা করেছি, মূল কোর্সে অনুশীলনের বিষয়বস্তু, মূল ক্লাসে অনুশীলনের বিষয়বস্তুকে আমরা একটু কম রেখেছি, কমিয়ে এনেছি। মূল বিষয়বস্তুগুলোকে নিয়ে একটা 6 মাসের একটা কোর্স মডিউল আমরা সাজিয়েছি। আর মূল ক্লাসের যে বিষয়বস্তুগুলো আছে, এইগুলোকে একটু ভালোভাবে আয়ত্তের জন্য একটা আলাদা অনুশীলন ক্লাস থাকবে, এবং এছাড়া অনুশীলন গ্রুপ থাকবে, যেখানে আমরা আলাদাভাবে অনুশীলনগুলো দিয়ে দেব। তো সেখানে আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। যদি সেই সময়টা ব্যয় করা হয়, আশা করা যায় একটা ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে পিছনে যে কথাটা বাকি রেখেছিলাম বলবো, সেটা যে আমরা যদিও আমাদের মূল পরিকল্পনা হচ্ছে 12 মাস, কিন্তু কেউ যদি 12 মাস করতে না পারে, তাদের জন্য 6 মাসের পরিকল্পনা। 6 মাস অতিবাহিত হওয়ার পর কেউ যদি মনে করে যে না, আমি আরো পড়বো, বিষয়বস্তুগুলোকে আরো ভালোভাবে আয়ত্ত করব, সেই সুযোগও থাকবে ইনশাআল্লাহ, সেটারও সুযোগ আছে। এরপর আসুন, এই যে কোর্সটা পরিচালনা করব, এখানে আমাদের কি কি ব্যবস্থাপনা থাকবে। কোর্সটাকে সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে আমাদের প্রথমে থাকবে লাইভ ক্লাস প্লাস রেকর্ড ক্লাস। আমাদের প্রতিটা ক্লাসে লাইভে অনুষ্ঠিত হবে এবং সেগুলোর রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। এরপর হাতের লেখার প্রশিক্ষণ, হাতের লেখার ভিডিও থাকবে, আপনাদেরকে লেখা দেওয়া হবে, আপনারা সেগুলো দেখে দেখে চেষ্টা করবেন, হাতের লেখা জমা দিবেন। লাইভ অনুশীলন ক্লাস, অর্থাৎ মূল ক্লাসগুলো তো লাইভে হবে, এর বাহিরে অনুশীলন ক্লাস অনুষ্ঠিত হবে। মাসিক পরীক্ষা ও মুসাবাকা, মাসিক পরীক্ষা থাকবে প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর এরকম পরীক্ষা থাকবে। হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যেখানে ক্লাসের বাইরে পড়তে গিয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে সেই গ্রুপ থেকে আপনারা সহায়তা নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আসুন কার্যক্রমের সময়সূচি, কার্যক্রমগুলো। এই যে আমরা আহ মূল ক্লাস করি, অনুশীলন ক্লাস করি, হাতের লেখার ক্লাস করি, এগুলো কখন কখন হবে? মেইন ক্লাস হবে সপ্তাহে 4 দিন, শনি, সোম, মঙ্গল ও বৃহস্পতি। শনি, সোম, মঙ্গল, বৃহস্পতি, মাঝখানে রবিবার, বুধবার, শুক্রবার ক্লাস অফ থাকবে। ক্লাস হবে কখন? ক্লাস টাইম হবে 2 টাইম, একটা হবে ফজরের পরে, আরেকটা হবে রাত 9টা থেকে। তো ফজরের পরে যেটা হবে সেটা নির্দিষ্ট সময় থাকবে না, মূলত ফজরের ওয়াক্ত যখন শেষ হবে তখন থেকে ক্লাসটা শুরু হবে। ফজরের, যেমন এখন সম্ভবত 5টা 50-এ বা 55-তে ক্লাস, ফজরের ওয়াক্ত শেষ হয়। তো ফজর ওয়াক্ত যখন শেষ হবে এরপর থেকে ক্লাস শুরু হবে। আর রাতের ব্যাচ, যেটা রাতের ব্যাচের ক্লাস হবে রাত 9টা থেকে। ক্লাস টাইম হবে 1 থেকে সোয়া 1 ঘন্টা। এরপর হাতের লেখা, হাতের লেখা সপ্তাহে থাকবে 3 দিন। একদিন হাতের লেখা দেওয়া হবে, পরের দিন আপনারা সেটা লিখবেন, এর পরের দিন জমা দিবেন। হাতের লেখার গ্রুপ থাকবে, যেখানে নিয়মিত হাতের লেখার ভিডিও আপলোড করা হবে, আপনারা সেই ভিডিও দেখে দেখে হাতের লেখা লিখবেন, তারপর গ্রুপে জমা দিবেন। আর প্রতিদিন আসর থেকে মাগরিব অনুশীলন ক্লাস, এটা ঐচ্ছিক একটা ক্লাস, যাদের সম্ভব হবে তারা আসবেন, অংশগ্রহণ করবেন অনুশীলন ক্লাসে। যদিও ঐচ্ছিক, তবে আমরা এটার প্রতি গুরুত্ব আরোপ করে থাকি যেন সকলেই অংশগ্রহণ করে, কারণ মূল ক্লাসে তো শুধু মূল ক্লাসের বিষয়বস্তু আলোচনা হবে, অনুশীলন করার সুযোগ কম থাকবে। তো এর বাইরে যদি আমরা একটু সময় নিয়ে অনুশীলন করি, আমরা পড়াটা আরো ভালোভাবে আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো এই কোর্সটি কি আপনার করা উচিত কিনা? যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনাকে কিছু বিষয়ে ক্লিয়ার হওয়া প্রয়োজন, কিছু প্রশ্নের উত্তর আপনার জানা প্রয়োজন, এতে করে আপনি খুব সহজে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। স্টেপ 1, প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করুন, আরবি ভাষা না পারার কারণে আপনি লাইফে কোন কোন জায়গায় পিছিয়ে পড়ছেন। স্টেপ 2, যদি আপনি আরবি ভাষা জানতেন তাহলে আপনি আপনার জীবনে কোন কোন জায়গায় এগিয়ে থাকতেন।
স্টেপ 3, এই মুহূর্তে ঠিক কি কারণে মনে হচ্ছে যে আপনার আরবি ভাষা শেখাটা প্রয়োজন? এটা আপনি নিজে নিজেকে প্রশ্ন করুন যে আপনি এখানে আরবি ভাষা শেখার একটা আয়োজনে অংশগ্রহণ করেছেন, কেন অংশগ্রহণ করলেন? আরবি ভাষাটাকে আপনার আসলেই শেখা উচিত, না এমনিতেই টাইম পাসের জন্য এখানে যুক্ত হয়েছি? তো এটা যদি আপনি আসলে নিজের সাথে নিজে আলোচনা করে বিষয়টা নির্ধারণ করতে পারেন, ক্লিয়ার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মানে কোর্সের বিষয়ে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবং কোন কোর্সটা আপনি করবেন? আপনি কি শুধু কথোপকথন কেন্দ্রিক কিছু কোর্স করবেন, নাকি শুধু কোরআন বোঝার জন্য কিছু শব্দ কেন্দ্রিক কোর্স করবেন, নাকি ভাষা শিখবেন? এই বিষয়ে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এরপর আসুন কোর্স ফি। আমাদের এটা যেহেতু একটা পেইড কোর্স, কোর্স ফি কেমন? আমাদের কোর্স ফি, ভর্তি ফি হচ্ছে 990 টাকা, মাসিক ফি হচ্ছে 990 টাকা। মানে আহ, এটা যেহেতু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে 4 সহ মোট 1000 টাকা। এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটা বিশেষ ছাড় রেখেছি। আমাদের ভর্তি ফি যেটা আছে এটা আমরা আপাতত মওকুফ রেখেছি, যাতে আহ অনেকের জন্যই সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং পরিবেশ পরিস্থিতিটাও সহজ হয়। তো দেখা গেছে ভর্তি ফি আছে, মাসিক ফি আছে, দুইটা মিলে অনেকের জন্য কষ্টকর হয়ে যেতে পারে। এজন্য আমরা এই কার্যক্রমে ভর্তি ফি যেটা আছে এটাকে আমরা সম্পূর্ণ মওকুফ রেখেছি। ভর্তি ফি প্রয়োজন নেই। যিনি কোর্সে অংশগ্রহণ করতে চান তিনি শুধু মাসিক ফি প্রদানের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন 1000 টাকা। আমাদের এটা যেহেতু 6 মাস ব্যাপী একটা কোর্স, তো মানে যিনি অংশগ্রহণ করবেন, যারা অংশগ্রহণ করবেন, প্রতি মাসে 1000 টাকা করে মাসিক ফি প্রদান করতে হবে। মাসিক ফি এর ক্ষেত্রে কেউ চাইলে এককালীন প্রদান করতে পারেন, একেবারে প্রদান করতে পারেন। তো কেউ যদি একসাথে মাসিক ফি প্রদান করেন সেক্ষেত্রে তিনি 15% একটা ছাড় পাবেন। আবার চাইলে আপনারা সেটা প্রতি মাসেরটা প্রতি মাসে প্রদান করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে নির্ধারিত যে মাসিক ফি আছে সেটাই পরিশোধ করতে হবে। আর মাসিক ফি প্রতি মাসের শুরুতে 5 তারিখের মধ্যে পরিশোধ করাটা কাম্য। তো এই হচ্ছে ফি সংক্রান্ত বিষয়। ভর্তি ফি সম্পূর্ণ মওকুফ, মাসিক ফি হচ্ছে 1000 টাকা। চাইলে আপনি একবারও পরিশোধ করতে পারেন, সেক্ষেত্রে ছাড় পাবেন, 15% ছাড়। আবার চাইলে প্রতি মাসে প্রতি মাসে প্রদান করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত মাসিক ফি প্রদান করতে হবে। তো মাসিক ফি প্রদানের মাধ্যম কি? আপাতত আমাদের মোবাইল ব্যাংকিং এটাই চালু আছে, বিকাশ, নগদ, রকেট, এর মাধ্যমে আপনাকে মাসিক ফি প্রদান করতে হবে। তো এই হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপর আপনার আরবি ভাষার প্রথম ক্লাস, যেটা আজকে আমরা আয়োজন করেছি এবং ইনশাল্লাহ এখনই শুরু করব। তারপরও এখানে যে কোনো জিজ্ঞাসা একটা বিষয় আছে। আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, কোর্স নিয়ে যে সকল বিষয় আলোচনা করলাম, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো বিষয় যদি অস্পষ্টতা থাকে, আরো একটু ভালোভাবে জানতে চান, তো প্রশ্ন করতে পারেন। সানাউল্লাহ ভাই আছেন, মাহদি হাসান ভাই আছেন, আরো একজন ভাই আছেন, ওনার নামটা দেয়া নেই। তো আপনারা যারা ছিলেন, আশা করি প্রতিটা বিষয়ে ভেঙে ভেঙে আলোচনা করেছি, কোর্স সংক্রান্ত ডিটেলস গুলো। তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নইলে আমরা মূল ক্লাসের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। মনে হচ্ছে সকলেই মানে আলোচনাটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের পরিচিতি পর্ব বা ওরিয়েন্টেশন ক্লাস এই পর্যন্তই।